আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি মহান আল্লাহ পাকের কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি তোমাদের অনার্স থার্ড ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আমার কোর্সের নাম হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং আজকের আলোচ্য বিষয় হলো থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। প্রিয় ছাত্রছাত্রীরা, এই থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার সম্পর্কে এর আগের ক্লাসে আমি তোমাদের সঙ্গে বিস্তর আলোচনা করেছি। এই ক্যাপিটাল স্ট্রাকচারের এই চ্যাপ্টারটাকে আমরা মোটামুটি দুটি ভাগে ভাগ করে নিব। একটি হলো ক্যাপিটাল স্ট্রাকচার রিলেটেড, আরেকটি হলো আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারের বিভিন্ন তথ্য নিয়ে আলাপ আলোচনা। আজকে আমি ক্যাপিটাল স্ট্রাকচার রিলেটেড একটি অঙ্ক সমাধান করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখন আমি অঙ্কটি পড়ছি। সাপোজ দ্যাট দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ বসুন্ধরা লিমিটেড ইজ অ্যাজ ফলোস: কমন স্টক ক্যাপিটাল টাকা 100 পার শেয়ার টাকা 10 লাখ, 12% ডেপ্ট ক্যাপিটাল টাকা 5 লাখ, টোটাল ক্যাপিটাল টাকা 15 লাখ। আমার ক্যাপিটাল স্ট্রাকচারের বসুন্ধরা লিমিটেডের ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কমন স্টক ছিল 10 লক্ষ টাকার, ঋণ করা মূলধন ছিল 5 লক্ষ টাকার, টোটাল মূলধন 15 লাখ টাকা। The company is planning to expand its capacity that will require additional capital of টাকা 6 লাখ। কোম্পানি প্ল্যান করতেছে বা তারা পরিকল্পনা করছে তাদের ব্যবসাটা একটু বাড়াবে, তাদের উৎপাদন ক্ষমতা তারা একটু বাড়াতে চায়, এই জন্য তাদের অতিরিক্ত আরও 6 লক্ষ টাকা মূলধন প্রয়োজন। এই 6 লক্ষ টাকা কালেকশন করার জন্য তাদের সামনে দেয়ার আর 4 অল্টারনেটিভ মেথডস অফ ফাইন্যান্সিং, তাদের 4টে ফাইন্যান্সিং মেথড রয়েছে। 1 নম্বর বলছে ইস্যুইং 10% ডিবেঞ্চার, আমরা 10% ঋণের মাধ্যমে 10% সুদের ঋণের মাধ্যমে টাকাটা কালেকশন করতে পারি। ইস্যুইং 11% প্রেফার্ড স্টক, আমরা অগ্রাধিকার শেয়ার ইস্যু করে টাকাটা কালেক্ট করতে পারি। ইস্যুইং কমন স্টক টাকা 100 পার শেয়ার, 100 টাকা মূল্যের কমন স্টক ইস্যু করে টাকা কালেকশন করতে পারি। 4 নম্বর অপশনে তারা ভাগাভাগি করেছে 50%, মানে আমার প্রয়োজনীয় টাকার অর্ধাংশ আমরা ডিবেঞ্চারের মাধ্যমে কালেকশন করব, আর বাদবাকি 50% আমি কমন স্টক ইস্যু করে কালেকশন করব। তার মানে আমার যে 6 লক্ষ টাকা দরকার তার অর্ধেক টাকা 3 লাখ টাকা নিব আমি ঋণের মাধ্যমে, আর বাদবাকি 3 লাখ টাকা নিব কমন স্টকের মাধ্যমে। এক্সপেক্টেড আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস ইবিআইটি ইজ টাকা 4 লাখ। আমার এখানকার এই প্রতিষ্ঠানের এক্সপেক্টেড ইবিআইটি হবে 4 লক্ষ টাকা যদি প্রতিষ্ঠানের এই আয়তনটা বাড়িয়ে দিই। কর্পোরেট ট্যাক্স রেট হবে 40%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার ইপিএস আন্ডার ডিফারেন্ট মেথডস অফ ফাইন্যান্সিং। এই যে 4টা অর্থায়ন মেথড রয়েছে এর আলোকে বা এই 4টা অল্টারনেটিভসের ইপিএস কত হবে, আর্নিং পার শেয়ার কত হবে, এটি ক্যালকুলেট করতে হবে। হুইচ অল্টারনেটিভ শুড বি সিলেক্টেড, এবং এখান থেকে কোন অল্টারনেটিভটি আমরা সিলেক্ট করব আমাদের প্রতিষ্ঠানের জন্য। ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই প্রশ্নের সমাধান করার জন্য সর্বপ্রথম একটি ওয়ার্কিং করে নিতে হবে। সেই ওয়ার্কিংয়ের ভেতর থেকে আমরা কিছু জিনিস বের করব। 1 নম্বরে বের করব হলো নাম্বার অফ শেয়ারস, এটি বের করা দরকার। 2য় নম্বরে বের করা দরকার ইন্টারেস্ট। 3 নম্বরে বের করা দরকার প্রেফার্ড ডিভিডেন্ড, মানে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। এই 3টি জিনিস যদি আমরা বের করতে পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যেতে পারবো। তো এখন আমি এই ওয়ার্কিংসটি করব, ওয়ার্কিংস করে আমি এই 3টি জিনিস বের করব এই 4টি অল্টারনেটিভ মেথডে। প্রিয় ছাত্রছাত্রীরা দেখো, আমি ওয়ার্কিং করার জন্য একটি টেবিল তৈরি করে নিচ্ছি।
উপরে লিখবো ওয়ার্কিংস, এখানে লিখবো অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3 আর অল্টারনেটিভ 4। এখন আমরা এই ওয়ার্কিংসটা করার সময় যে জিনিসটা করব, সর্বপ্রথমেই দেখব আমার ক্যাপিটাল স্ট্রাকচারে কি কি জিনিস দেওয়া রয়েছে। কি কি জিনিস দেওয়া রয়েছে দেখো, এখানে দেওয়া আছে হলো সর্বপ্রথম কমন স্টক ক্যাপিটাল, এটা আগে থেকে দেওয়া আছে, তাই এটার নাম হবে এক্সিস্টিং কমন স্টক। এক্সিস্টিং আগে থেকে আছে, আমার 10 লক্ষ টাকার কমন স্টক রয়েছে, এটি সব জায়গাতে আমরা লিখে রাখবো। এক্সিস্টিংটা সব জায়গায় লিখতে হবে। এরপর দেখো আমার 12% ডেপ্ট ক্যাপিটাল দেওয়া আছে, এটিও আগে থেকে দেওয়া আছে, তাই লিখবো এক্সিস্টিং 12% ডেপ্ট ক্যাপিটাল, এটি দেওয়া আছে 5 লাখ টাকা। এই এক্সিস্টিংটা সব জায়গায় লিখে রাখবো। লিখে আমরা এই অপশনটাকে আটকে দেব। এখন আমার দরকার হলো 4 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা দরকার। এই 6 লক্ষ টাকা আমি কালেকশন করব, প্রথমেই 10% ডিবেঞ্চারের মাধ্যমে আমি কালেক্ট করব। এই যে 6 লক্ষ টাকা দরকার, এই 6 লক্ষ টাকাই হলো আমার কি বলে যে নতুন ক্যাপিটাল, তাই আমরা বলবো নিউ 10% ডিবেঞ্চার, অল্টারনেটিভ 1 6 লাখ। ওকে, অল্টারনেটিভ 1 কমপ্লিট হয়ে গেল। নতুন করে 6 লক্ষ টাকা আমরা নিব অল্টারনেটিভ 1 এর মাধ্যমে। অল্টারনেটিভ 2 তে বলা আছে ইস্যুইং 11% প্রেফার্ড স্টক, তাহলে নতুন করে আমরা প্রেফার্ড স্টক ইস্যু করব, তাহলে লিখব নিউ 11% প্রেফার্ড স্টক, এটি অল্টারনেটিভ 2 তে পুরা 6 লক্ষ টাকায় আসবে প্রেফার্ড স্টকের মাধ্যমে। এবার অল্টারনেটিভ 3 তে বলা হয়েছে ইস্যুইং কমন স্টক, এই টাকাটা পুরাটাই পাওয়া যাবে কমন স্টকের মাধ্যমে, তাহলে বলবো নিউ কমন স্টক, এটি অল্টারনেটিভ 3 তে। তো অল্টারনেটিভ 3 তে আমি লিখে দেব 6 লাখ। তাহলে অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3 আমার কমপ্লিট হয়ে গেল। চতুর্থ নম্বর অল্টারনেটিভটা বলা আছে 50% নিব 10% ডিবেঞ্চারে, তাহলে দেখো আমার টোটাল ক্যাপিটাল হলো 6 লাখ লাগবে। এটা 50% মানে কত? 3 লাখ। তাহলে এই 3 লাখ টাকা বা 50% নিব আমি 10% ডিবেঞ্চারের মাধ্যমে, তাহলে 10% ডিবেঞ্চার আমার নতুন করে ইস্যু করতে হবে, তাহলে নিউ 10% ডিবেঞ্চার একবার লেখা আছে, ওই নিউ 10% ডিবেঞ্চারের সামনেই আমরা এই 3 লাখ টাকা লিখব। এরপর বলছে নিউ বাদবাকি 50%, তার মানে এই আমার নতুন ক্যাপিটাল হলো 6 লাখ, এটার যদি 50% করি তাহলে আবার আসবে কত? 3 লাখ বা 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা আবার আমাকে নিউ কমন স্টকের মাধ্যমে নিতে হবে, তাই নিউ কমন স্টক আমার দেওয়া আছে, এই নিউ কমন স্টকের এগেনস্টে বা এটার সামনে আমি 3 লাখ টাকা লিখে নেব, এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো আমার টোটাল ক্যাপিটাল স্ট্রাকচারটা সাজানো হয়ে গেল। প্রথমেই আমার ক্যাপিটাল স্ট্রাকচারে যা ছিল সব আমি লিখে নিলাম এক্সিস্টিং এর মাধ্যমে। তারপরে নতুন যে 6 লক্ষ টাকা দরকার, সেই 6 লক্ষ টাকা আমরা 4টা বিকল্প রাস্তা থেকে কালেকশন করতে পারবো। প্রথমে আমি 6 লাখ টাকা কালেকশন করতে পারবো ডিবেঞ্চারের মাধ্যমে, পরে আবার বলছি বিকল্পটা হলো 6 লক্ষ টাকা কালেকশন করতে পারবো প্রেফার্ড স্টকের মাধ্যমে। তারপরে অল্টারনেটিভটা বলছে 6 লক্ষ টাকা কালেকশন করব কমন স্টকের মাধ্যমে। সর্বশেষ অল্টারনেটিভটা বলা হচ্ছে 50% মানে 3 লাখ টাকা কালেকশন করব ডিবেঞ্চারের মাধ্যমে, বাকি 3 লক্ষ টাকা কালেকশন করব কমন স্টকের মাধ্যমে। এই যে আমার
ক্যাপিটাল এর পরিমাণটা লেখা হয়ে গেল। এখন আমাকে যে কাজ করতে হবে, ওই যে প্রথমে যা বলেছিলাম, আমার সর্বপ্রথম বের করতে হবে নাম্বার অফ শেয়ারস। এই শেয়ারগুলো বের হবে কমন স্টক থেকে। তো প্রথম কমন স্টক ছিল এক্সিস্টিং, তাই আমি লিখব নাম্বার অফ এক্সিস্টিং শেয়ারস। দেখো এই যে এক্সিস্টিং কমন স্টক আছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা। আমার অঙ্কের ভিতরে কমন স্টক ক্যাপিটাল ব্র্যাকেটে লেখা ছিল 100 টাকা পার শেয়ার। এক একটা শেয়ারের দাম 100 টাকা, তাহলে 10 লাখ টাকার ভিতরে কতগুলো শেয়ার আছে? এই 10 লক্ষ টাকাকে যদি আমি 100 দিয়ে ভাগ করে দেই, 10 লক্ষ টাকা ভাগ 100, তাহলে আমরা এখানে শেয়ারের সংখ্যা পেয়ে যাব 10,000। এক্সিস্টিং হলো সব জায়গায় এটি আছে, দেখো সব জায়গায় আমরা এই কাজটা করব। এক একটা শেয়ারের দাম 100 টাকা এবং কমন স্টকের টাকাকে 100 দিয়ে ভাগ করে দিলে আমার নাম্বার অফ শেয়ার বের হবে। নিউ কমন স্টক আছে, তাহলে নিউ কমন স্টক থেকে বের হবে নাম্বার অফ নিউ শেয়ারস। দেখো নিউ কমন স্টক অল্টারনেটিভ 1-এ নেই, তাই 1 ব্ল্যাঙ্ক। অল্টারনেটিভ 2 নেই, তো 2ও ব্ল্যাঙ্ক হয়ে যাবে। অল্টারনেটিভ 3-এ আছে কত? দেখো 6 লাখ। 100 টাকা দিয়ে যদি 6 লাখে ভাগ করি তাহলে বের হবে 6,000। অল্টারনেটিভ 4-এ দেখো আছে 3 লাখ, এটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে বের হবে 3,000। তাহলে দেখো এখানে আমার এক্সিস্টিং শেয়ারও আছে, নিউ শেয়ারও আছে, তাহলে দুটি শেয়ার মিলায়া টোটাল শেয়ারের সংখ্যা কত হবে? অতএব টোটাল নাম্বার অফ শেয়ারস আমরা যদি যোগ করে দিই, এখানে 10,000ই থাকবে, এখানেও যোগ করে দিলে 10,000, এখানে যোগ করলে 16,000, এখানে যোগ করলে 13,000। তাহলে টোটাল নাম্বার অফ শেয়ার আমার বের হয়ে গেল। এবার বের হবে হলো, দেখো সেকেন্ড অপশনে বলেছিলাম আমরা ইন্টারেস্ট বের করব। এই ডেপ্ট এবং ডিবেঞ্চার থেকে ইন্টারেস্ট বের হবে। দেখো ডেপ্ট এক্সিস্টিংও আছে, ডিবেঞ্চার নিউ আছে, তাহলে দুটি ইন্টারেস্ট পাওয়া যাবে, একটি এক্সিস্টিং ডেপ্টের উপরে আর একটা নিউ ডেপ্টের উপরে। তাহলে আমরা লিখব ইন্টারেস্ট 1 এক্সিস্টিং ডেপ্ট। দেখো এক্সিস্টিং ডেপ্ট হলো 5 লাখ, প্রত্যেকটা অল্টারনেটিভে 5 লাখ আছে এবং এটার সঙ্গে পার্সেন্ট দেওয়া আছে 12%। তাহলে 5 লক্ষ টাকাকে যদি আমরা 12% করি তাহলে আমার আসবে 60,000 টাকা। তার মানে সবগুলো অল্টারনেটিভে ইন্টারেস্ট বের হবে 60,000 টাকা। আমরা সবগুলো অল্টারনেটিভে ইন্টারেস্ট 60,000 টাকা লিখলাম। এরপরে নিউ ডিবেঞ্চার আছে, নিউ ডিবেঞ্চার থেকে বের হবে ইন্টারেস্ট অন নিউ ডেপ্ট বা ডিবেঞ্চার। দেখো নিউ ডিবেঞ্চার আছে অল্টারনেটিভ 1 6 লাখ, 6 লাখের যদি 10% করি এখানে আসবে 60,000। অল্টারনেটিভ 2 নেই, তাহলে অল্টারনেটিভ 2 ব্ল্যাঙ্ক। অল্টারনেটিভ 3 নেই, এটিও ব্ল্যাঙ্ক। অল্টারনেটিভ 4-এ আছে 3 লাখ, আবার এই 3 লাখের যদি 10% করি তাহলে বেরোবে 30,000। দেখো আমরা দুটি বিকল্প পদ্ধতিতে আমরা নিউ ইন্টারেস্টও পেয়েছি। তাহলে এখানে হলো এক্সিস্টিং ডেপ্টের ইন্টারেস্ট, এটা হলো নিউ ডেপ্টের ইন্টারেস্ট, তাহলে দুটি যোগ করে আমরা পেয়ে যাব টোটাল ইন্টারেস্ট। টোটাল ইন্টারেস্ট 1,20,000, এখানে 60,000 আর এটি যোগ করলে পাবো 90,000। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, আমার নাম্বার অফ শেয়ার বের হয়েছে, টোটাল ইন্টারেস্টও বের হয়েছে। এবার প্রেফার্ড ডিভিডেন্ডটা আমরা বের করব। দেখো প্রেফার্ড ডিভিডেন্ডে এক্সিস্টিং এর মধ্যে কোনো প্রেফার্ড স্টক নেই, নিউ এর মধ্যে একটা প্রেফার্ড স্টক আছে। যেখানে প্রেফার্ড স্টক আছে তার জন্য প্রেফার্ড ডিভিডেন্ড বের হবে। যেহেতু এক্সিস্টিং এ নাই, শুধু নিউতে রয়েছে, তাই আমরা একবারে বের করে ফেলবো। অতএব প্রেফার্ড ডিভিডেন্ড, দেখো প্রেফার্ড ডিভিডেন্ড এই নিউ প্রেফার্ড স্টক অল্টারনেটিভ 1-এ নেই, অন ব্ল্যাঙ্ক। 2-তে আছে দেখো 6 লাখ, এই 6 লাখে যদি 11% করি, 6 লাখ 11% করলে 66,000 টাকা। অল্টারনেটিভ 3-ও নাই, এটা ব্ল্যাঙ্ক। অল্টারনেটিভ 4-এও নেই, এটিও ব্ল্যাঙ্ক। তবে একটা কাজ করব, প্রেফার্ড ডিভিডেন্ডকে একটু সংক্ষেপে আমরা এটাকে
পিডি দিয়ে প্রকাশ করি, এটা পিডি লিখে দিও। আমার ওয়ার্কিং শেষ হয়ে গেল। এখন আমরা আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা কাজ করব। রিকোয়ারমেন্টসে বলেছিল যে প্রত্যেকটা অল্টারনেটিভ মেথডসের ইপিএস বা আর্নিং পার শেয়ারটি কত এটি বের করতে হবে আমাদের। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি এই আর্নিং পার শেয়ার বের করার জন্য আমরা একটু কাজ করব। দেখো, একটি টেবিল তৈরি করে নেব আমরা। চারটা অল্টারনেটিভ আছে, চারটা অল্টারনেটিভটেরই আমরা ইপিএস বের করব। তো এই কারণে উপরে একটু লিখে নেব স্টেটমেন্ট অফ ইপিএস, স্টেটমেন্ট অফ ইপিএস। চারটা অল্টারনেটিভ ছিল, অল্টারনেটিভ 1, 2, 3, 4। Alternative 1, alternative 2, alternative 3, alternative 4। দেখো, এই ইপিএস ক্যালকুলেশন করার জন্য সর্বপ্রথমে আমাকে লিখতে হবে ইবিআইটি। ইবিআইটি আমার অঙ্কের মধ্যে ইবিআইটিটা দেওয়া ছিল শেষ প্যারাতে, এক্সপেক্টেড আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। ইবিআইটি ইজ টাকা 4 লাখ। তাই প্রত্যেকটি অল্টারনেটিভটির মধ্যে ইবিআইটি ওই 4 লাখ টাকা আমি বসিয়ে দেব। 4 লাখ। ইবিআইটি থেকে আমাকে মাইনাস করতে হবে হলো ইন্টারেস্ট। দেখো, এই যে ওয়ার্কিংসের মধ্যে আমরা ইন্টারেস্ট বের করেছি, টোটাল ইন্টারেস্ট অল্টারনেটিভ 1-এ ছিল 1,20,000, অল্টারনেটিভ 2-এ টোটাল ইন্টারেস্ট ছিল 60,000, অল্টারনেটিভ 3-তেও টোটাল ইন্টারেস্ট হলো 60,000, অল্টারনেটিভ 4-এও টোটাল ইন্টারেস্ট 90,000। আমরা ওয়ার্কিংস থেকে এগুলোটি লিখে নেব। দেখো, ইবিআইটি থেকে যদি ইন্টারেস্ট মাইনাস করি, যেটা পাবো তার নাম হবে ইবিটি। 4 লক্ষ টাকা থেকে যদি 1,20,000 বিয়োগ দিই, তাহলে পাওয়া যাবে 2,80,000। 4 লক্ষ থেকে 60,000 বিয়োগ দিলে 3,40,000। এরপরে 4 লক্ষ থেকে যদি 90,000 টাকা বিয়োগ দিই, তাহলে পাওয়া যাবে 3,10,000। ইবিটি থেকে মাইনাস করবো হলো ট্যাক্স। দেখো, ট্যাক্স রেট আমার অঙ্কের মধ্যে দিয়ে দেওয়া ছিল 40%। এবার এই 2,80,000 টাকার উপর যদি 40% করি, তাহলে 1,12,000। 3,40,000-কে যদি 40% করি, 1,36,000। 3,10,000-কে যদি 40% করি, 1,24,000। দেখো, ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ করলে যেটা পাবো তার নাম হবে আর্নিং আফটার ট্যাক্স বা ইএটি। 2,80,000 বিয়োগ 1,12,000, তাহলে থাকবে 1,68,000। 3,40,000 থেকে যদি 1,36,000 টাকা বিয়োগ নেই, 2,04,000। 3,10,000 থেকে যদি আমরা 1,24,000 টাকা বিয়োগ দিই, 1,86,000। ইএটি থেকে মাইনাস করতে হবে প্রেফার্ড ডিভিডেন্ড, মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড বা পিডি। দেখো, আমরা যে ওয়ার্কিং করেছিলাম সবার শেষে প্রেফার্ড ডিভিডেন্ড পেয়েছিলাম। অল্টারনেটিভ 1 ব্ল্যাঙ্ক, তাই এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। অল্টারনেটিভ 2-তে ছিল 66,000, ওখানে লিখবো। অল্টারনেটিভ 3-ও ব্ল্যাঙ্ক, অল্টারনেটিভ 4-ও ব্ল্যাঙ্ক। দেখো, ইএটি থেকে যদি প্রেফার্ড ডিভিডেন্ড আমরা বিয়োগ করে দিই, যেটা পাবো তার নাম হবে হলো আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার বা ইএসসিএস। ইএটি থেকে প্রেফার্ড ডিভিডেন্ডটা বিয়োগ করলে যেটা পাবো সেটাকে বলবো ইএসসিএস বা আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স।
এই 1,68,000 এখানে বসে যাবে। 2,04,000 থেকে যদি 66,000 টাকা বিয়োগ দেই, 1,38,000, এখানে 2,04,000, 1,86,000। ইএসসিএসটা পেলাম, এটাকে আটকে দিই। এরপর লিখব নাম্বার অফ শেয়ারস, নাম্বার অফ শেয়ারস। এই যে দেখো ওয়ার্কিং এর মধ্যে টোটাল নাম্বার অফ শেয়ার বের হয়েছে। অল্টারনেটিভ 1 এ 10,000, অল্টারনেটিভ 2 তে 10,000, অল্টারনেটিভ 3 এ বা 3 তে 16,000 বা 16,000, অল্টারনেটিভ 4 এ 13,000। আমরা টোটাল নাম্বার অফ শেয়ারটা লিখে নিলাম। এখন আমরা ইপিএস ক্যালকুলেশন করব। অতএব ইপিএস এটা বের করব কিভাবে? ইএসসিএস কে ভাগ করব নাম্বার অফ শেয়ারস দিয়ে। তাহলে দেখো ইএসসিএস হলো 1,68,000, তাকে ভাগ করব 10,000 দিয়ে, তাহলে 16.80। এরপর দেখো ইএসসিএস হলো 1,38,000, নাম্বার অফ শেয়ার হলো 10,000, ভাগ করে দিলে 13.80। তারপরে ইএসসিএস হলো 2,04,000, টোটাল নাম্বার অফ শেয়ার হলো 16,000, ভাগ করে দিলে 12.75। এবার ইএসসিএস হলো 1,86,000, টোটাল নাম্বার অফ শেয়ার 13,000, ভাগ করে দিলে এখানে পাওয়া যাবে 14.31। আমরা আমাদের ইপিএস পেয়ে গেলাম, আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি পেয়ে গেলাম। এরপরে সবার শেষে আর একটা সিদ্ধান্ত জানতে চাওয়া হয়েছিল, হুইচ অল্টারনেটিভ শুড বি সিলেক্টেড। এর মধ্যে কোন অল্টারনেটিভটি তুমি সিলেক্ট করবা। এই ইপিএস দিয়ে যখন সিলেক্ট করব তখন আমরা দেখব সর্বোচ্চ বা সবচেয়ে বড় ইপিএস কোনটা। সবচেয়ে বড় ইপিএস বা সর্বোচ্চ ইপিএস হলো 16.80। এটি কোন অল্টারনেটিভটি আছে? অল্টারনেটিভ 1 এ আছে। তার মানে আমরা অল্টারনেটিভ 1 এই ক্যাপিটাল স্ট্রাকচারটা যদি আমরা রিসিভ করি বা এটি যদি আমরা গ্রহণ করি, তাহলে এই প্রতিষ্ঠান সবচেয়ে বেশি প্রফিটেবল বা কি বলে যে সবচেয়ে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে। তা আমরা সিদ্ধান্তটা দিয়ে দেব। ডিসিশনটা হবে হলো অল্টারনেটিভ 1 should be selected because of highest EPS। যে আমাদের ইপিএসটা হাইয়েস্ট হয়েছে, এই কারণে আমরা অল্টারনেটিভ 1 কে আমরা সিলেক্ট করব। এই বাদবাকি অল্টারনেটিভগুলোকে আর আমরা সিলেক্ট করব না। যে বিকল্প পদ্ধতিগুলোর ভিতর থেকে আমরা কোন বিকল্পটি আমরা গ্রহণ করব এটি আমরা নির্ধারণ করব হলো এই ক্যাপিটাল স্ট্রাকচার এই কাজগুলো বা এই মেথডে। আমরা প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কটি দেখে প্র্যাকটিস করবে। আশা করি কোনো